কংগ্রেস এবং আরো কিছু দল ঘোষণা করেছে তারা 22শে জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যাচ্ছে না। আবার সাম্প্রতিক মধ্যপ্রদেশের বিধানসভা ভোটের প্রচারে কংগ্রেস নেতা কমলনাথকে দেখা গিয়েছিল। তিনি জনসভায় দাবি করছেন রাম মন্দির নির্মাণের পিছনে কংগ্রেসেরও বড় ভূমিকা আছে। সত্যি কি তাই? কমলনাথ ভুল বলেননি। বাবরি মসজিদ ধ্বংস এবং রাম মন্দির আন্দোলনে বারবার রাজীব গান্ধী থেকে পিভি নরসিমহা রাওয়া সুবিধে করে দিয়েছেন বিজেপিকে। একবার দেখে নেওয়া যাক রাম মন্দির এবং কংগ্রেসের সেই ইতিহাস। सोनिया घनिष्ठ प्रयात कांग्रेस नेता नरसिम्हा राव मंत्रिसभार सदस्य माखनलाल फतेदार तार द चिनर लिव्स बইয়ে লিখেছেন, বাবরি মসজিদ ধ্বংসের 18 দিন আগে 1992 এর 18 ডিসেম্বর তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরসিম্হা রাওকে সতর্ক করে বলেছিলেন, একটা ষড়যন্ত্র হচ্ছে প্রাচীন ওই মসজিদ ধ্বংস করার। এ ব্যাপারে সংঘ পরিবারের সব পরিকল্পনা প্রস্তুত। ফতেদারের দাবি, তিনি নরসিম্হা রাওকে পরামর্শ দিয়েছিলেন, সময় থাকতে আপনি উত্তরপ্রদেশে কল্যাণ সিংয়ের বিজেপি সরকারকে বরখাস্ত করুন। 1992 এর 6 ডিসেম্বর দিনটি ভালোই ভালোই কেটে গেলে তখন আবার বরখাস্তের নির্দেশ প্রত্যাহার করে নেবেন। 23শে নভেম্বর ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী নরসিম্হা রাওকে সর্বসম্মতভাবে ক্ষমতা দেওয়া হলো বিতর্কিত সৌধ রক্ষায় সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণের। 28শে নভেম্বর নরসিম্হা রাওয়ের নেতৃত্বে বসল ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্সের বৈঠক। সেখানে সিদ্ধান্ত হলো উত্তরপ্রদেশ সরকারকে বরখাস্ত করা হবে। 6 ডিসেম্বর শান্তিতে কেটে গেলে সেই নির্দেশ প্রত্যাহার করা হবে। কল্যাণ সিং সরকার ফের ক্ষমতায় ফিরবে, কিন্তু কোনো অজানা কারণে নরসিম্হা রাও সেই সিদ্ধান্ত কার্যকর করলেন না। 1992 4 ডিসেম্বর সংসদ ভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসল। কংগ্রেস নেতা ফতেদারের দাবি, তিনি প্রধানমন্ত্রীকে ফের অনুরোধ করলেন, দ্রুত ব্যবস্থা নিন, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। নরসিম্হা রাও বলেন, তিনি পরিস্থিতির ওপর নজর রেখেছেন। কংগ্রেস নেতা ফতেদার লিখছেন, 6 ডিসেম্বর যখন সৌধ ধ্বংস করা হচ্ছে, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এসবি চবন, স্বরাষ্ট্র সচিব, ক্যাবিনেট সচিব সবাইকে ফোন করেছিলেন। ফোন বেজে গিয়েছে, কেউ ফোন ধরেননি। এই বই প্রকাশিত হয়েছে 2015 সালে। এখনও কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়নি যে এই সব তথ্য ভুল। ফতেদার তখন প্রধানমন্ত্রীকে বলেন, আপনি বিমান বাহিনীর সাহায্য নিয়ে ওই সৌধ রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করুন। প্রধানমন্ত্রী নরসিম্হা রাও বলেন, সেরকম নির্দেশ আমি কি করে দিতে পারি। বিকেলে রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার সঙ্গে যখন ফতেদার দেখা করেন, কংগ্রেস নেতা মাখনলাল ফতেদার লিখেছেন, রাষ্ট্রপতি শিশুর মতো ঢুকরে কেঁদে উঠে বলেছিলেন, পিভি এটা কি করলেন। খোরপোশের অধিকারের দাবিতে নিজের বাড়ি থেকে বিতাড়িত বিবাহ বিচ্ছিন্না বৃদ্ধা শাহবানো সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছানোর পর সুপ্রিম কোর্টের 5 সদস্যের বেঞ্চ শাহবানোর পক্ষে রায় দিয়ে বলেছিল, যদি কোনো পার্সোনাল লয়ের সঙ্গে সংবিধানের সংঘাত হয়, সেক্ষেত্রে সংবিধানের ধারাই প্রাধান্য পাবে। খোরপোশ তো দিতেই হবে শাহবানোকে। মামলা চালানোর খরচ বাবদ প্রাক্তন স্বামীকে দিতে হবে আরও 10,000 টাকা। এরপর বিভিন্ন মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিবাদ শুরু হলো। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বেশ কয়েকটি বড় বড় জমায়েত হল ধর্মে হস্তক্ষেপের অভিযোগ এনে। শাহবানো প্রবল চাপের মুখে ভয় পেয়ে টিপসই দেওয়া এক বিবৃতিতে ঘোষণা করলেন, তিনি খোরপোশ নেবেন না। তিনিও মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষে। 1985 শেষের দিকে উত্তর ভারতের হিন্দি বলয়ে পরপর কয়েকটি উপনির্বাচনে হেরে গেল কংগ্রেস। ওইসব কেন্দ্রে যথেষ্ট সংখ্যক মুসলিম ভোটার ছিলেন। ফল দেখে ভয় পেয়ে একজন বৃদ্ধা বিবাহ বিচ্ছিন্না মহিলার লড়াইকে সম্মান না জানিয়ে রাজীব মন্ত্রিসভা সুপ্রিম কোর্টের রায় পাওয়া তার ন্যায্য অধিকারটাই ছিনিয়ে নিল, পাল্টা বিল পাশ করিয়ে নতুন আইন করে। কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠল ভোট ব্যাংকের রাজনীতি করার। তখন ঘটেছিল আরেকটি ঘটনা। উত্তরপ্রদেশে অযোধ্যার জেলা জজ 1986 1 ফেব্রুয়ারি একটি এমন রায় বললেন, বাবরি মসজিদের তালা খুলে সেখানে হিন্দুরা রামলালার পুজো করতে পারবে। এতদিন পুজো করতে হতো তালা বন্ধ গ্রিলের পেছন থেকে। প্রশ্ন উঠতে পারে, ওই মসজিদের ভেতরে রামের মূর্তি এলো কি করে? স্বাধীনতার 2 বছর আগে একজন সরকারি কর্মচারী রাতের অন্ধকারে ওই মসজিদে বালক রাম বা রামলালার মূর্তি রেখে এসেছিলেন। 1986 1 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে অযোধ্যার জেলা জজ কৃষ্ণমোহন পাণ্ডের কাছে বাবরি মসজিদে তালা খুলে পুজো করার অধিকার চেয়ে আবেদন করেছিলেন উমেশ চন্দ্র পাণ্ডে। কে এই উমেশ চন্দ্র? তিনি ছিলেন জেলার এক বিশিষ্ট কংগ্রেস নেতার ছেলে। হ্যাঁ, ঠিকই, বিশ্ব হিন্দু পরিষদ নয়,
কোনো হিন্দুত্ববাদী সংগঠন নয়, কংগ্রেসের খুব ওপর তলা থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল মসজিদের তালা খুলে নিয়মিত রামলালার পুজোর সুযোগ করে দেওয়ার। কিন্তু কেন? আরএসএস, বিশেষ করে উত্তরপ্রদেশের বিশিষ্ট আরএসএস নেতা ভাউরাও দেওরাস রাজীবকে বুঝিয়েছিলেন এই কাজ করে হিন্দুদের মন জয় করতে। অর্থাৎ শাবানোকে সমর্থন করে রাজীব যে হিন্দুদের মন থেকে দূরে সরে গিয়েছেন তাদের মন জয় করতে এই কাজ জরুরি বলে আরএসএস নেতা রাজীবকে বুঝিয়েছিলেন। আরএসএস নেতা ভাউরাও দেওরাস ভেবেছিলেন রাজীবকে দিয়ে মসজিদে গ্রিলের তালা খোলাতে পারলে দেশ জুড়ে একটা হৈ হৈ হবে। তিনি রাজীবকে বলেছিলেন, রাম জন্মভূমি কা তালা খোলো, হিন্দুও কা নেতা বানো। আর বাবরি মসজিদের তালা খুলে দেওয়ার পর ভাউরাও দেওরাস রাজীবকে লিখেছিলেন, আপনি একটা ঐতিহাসিক কাজ করেছেন, আপনি হিন্দু হৃদয়ের সম্রাট। রাজীব গান্ধীর সময়ই আধুনিক ভারতে ঘরে ঘরে রামায়ণকে পৌঁছে দেওয়ার কাজটা করল ভারতীয় দূরদর্শন। শুরু হয়েছিল 1987 জানুয়ারি মাসে, শেষ হয়েছিল 1988 জুলাই মাসে। মোট 78 এপিসোডের সিরিজ। প্রতি রবিবার সকালে যখন টেলিভিশনে রামায়ণ চলত, সেই সময় দেখা যেত প্রতিটি বাড়িতে ছোট বড় সবাই দল বেঁধে বসে গোগ্রাসে গিলছে রাম রাবণের যুদ্ধ। একটি হিসেবে বলা হয়েছিল প্রায় 8 কোটি মানুষ ওই অনুষ্ঠান তখন নিয়মিত দেখতেন। এই সিরিয়াল বিশ্ব হিন্দু পরিষদের রাম মন্দির আন্দোলনকে যথেষ্ট প্রভাবিত করেছিল। এই হলো বিজেপির রাম মন্দির আন্দোলনে কংগ্রেসের ভূমিকা। কমলনাথ খুব একটা ভুল বলেননি।